আজকের ক্লাস বিএ প্রোগ্রাম 6 সেম সেক 4-এর, বিএ অনার্স 4th সেম জিই 4-এর, বিএ প্রোগ্রাম 2nd সেম ডিএসসি 3। আজকের টপিক মানি। এর আগে আমি মানি নিয়ে বড় কোশ্চেন পড়িয়েছি, আজকে আমি শর্ট কোশ্চেনগুলো আলোচনা করব। কী কী শর্ট কোশ্চেন এই মানি থেকে হতে পারে? অর্থ কাকে বলে? না, উত্তর হবে যে সম্পত্তিটি বিনিময়ের মাধ্যম হিসেবে স্বীকৃত এবং সকলেই যেটি নিতে রাজি থাকে তাকে বলে অর্থ। যার সার্বজনীন গ্রহণযোগ্যতা আছে তাকে কি বলে? অর্থ। আইন সিদ্ধ অর্থ কোনটি? টাকা। পূর্বে আইন সিদ্ধ অর্থ ছিল না, তার বদলে ছিল প্রথা সিদ্ধ অর্থ, যেমন কড়ি। এটা আইনের দ্বারা বলবৎ ছিল না, এখন টাকাটা হচ্ছে আইনের দ্বারা, সরকারের দ্বারা বলবৎ আছে। তারপরে বলছি কড়ি থেকে যে স্বর্ণ মুদ্রা হয়েছিল, তারপরে রৌপ্য মুদ্রা এসছিল, তাম্র মুদ্রা, অ্যালুমিনিয়ামের মুদ্রা, স্টিল মুদ্রা, এভাবে যে পরিবর্তন হয়েছে এটিকে কি বলে? না, এটা হলো এভলিউশন অফ মানি, অর্থের বিবর্তন। মানুষের যেরকম বিবর্তন হয়েছে সেরকম অর্থের বিবর্তন হচ্ছে এই কড়ি থেকে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, তাম্র মুদ্রা, অ্যালুমিনিয়ামটা পরপর চেঞ্জগুলো হয়ে এসছে। এটা হলো অর্থের বিবর্তন। কখন অর্থের উদ্ভব হয়? না, সভ্যতার বিকাশের একটি বিশেষ স্তরে যখন শ্রম বিভাজন ও বিশেষায়ন প্রচলিত হয়েছে তখনই দ্রব্য বিনিময় ব্যবস্থার অসুবিধা দূর করার জন্য অর্থের উদ্ভব হয়। কোন যুগে দ্রব্য বিনিময় ব্যবস্থা ছিল? না, সামন্ততান্ত্রিক যুগে দ্রব্য বিনিময় ব্যবস্থা ছিল, ফিউডাল সোসাইটিতে। দ্রব্য বিনিময় যে প্রথা, সেখানে পারস্পরিক অভাবের দ্বৈত সমাপতন, এটি কি? দ্রব্য বিনিময় ব্যবস্থার অসুবিধা। দ্রব্যের অবিভাজ্যতা কি? দ্রব্য বিনিময় ব্যবস্থার এটি একটি অসুবিধা। অনেক বড় দ্রব্য হলে সেটাকে ভাগ ভাগ করে ডিস্ট্রিবিউট করা এবং তার পরিবর্তে অন্য কিছু দ্রব্য নেওয়া, এটা অসম্ভব টাইপ ছিল। দ্রব্য বিনিময় ব্যবস্থার অসুবিধা ছিল। দ্রব্য বিনিময় ব্যবস্থার সকল দ্রব্যের মূল্যের পরিমাপের কোনো সাধারণ মানদণ্ড ছিল কি? না, দ্রব্য বিনিময় ব্যবস্থার সকল দ্রব্যের মূল্যের পরিমাপের কোনো সাধারণ মানদণ্ড ছিল না। দ্রব্য বিনিময় ব্যবস্থায় সঞ্চয় করা যেত কি? না, সঞ্চয় করা যেত না। সমাজে মোট কত উৎপাদন হয়েছে তা পরিমাপ করা যেত কি? না, সমাজে কি পরিমাণ উৎপাদন হয়েছে সেটাও পরিমাপ করা যেত না। উৎপাদক কি অসুবিধায় পড়তো? না, উৎপাদক তার দ্রব্যের চাহিদা কার কাছে আছে তাকে খুঁজে বার করতে হতো, এটি একটি বিশাল অসুবিধা। বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে কে? না, অর্থ বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। মূল্য পরিমাপের মানদণ্ড হিসেবে কাজ করে কে? না, ওই অর্থই মূল্য পরিমাপের মানদণ্ড হিসেবে কাজ করে। এগুলো অর্থের কাজ। তা তোমাকে এই লাইনটা তুলে দিতে পারে, তুলে দিয়ে বলতে পারে এটি কার কাজ, তখন তোমাকে বলতে হবে অর্থের কাজ। ঋণ শোধের মাপকাঠি হিসেবে কাজ করে কে? না, অর্থ। এটাও এই লাইনটা তুলে দিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে। অর্থকে কি সঞ্চয় করা যায়? বলা হচ্ছে যে হ্যাঁ, অর্থকে সঞ্চয় করা যায়। কে প্রথম বলেছেন যে অর্থকে সঞ্চয় করা যায়? না, কেইনস প্রথম বলেছেন যে অর্থকে সঞ্চয় করা যায়। প্রচলনের ভিত্তিতে অর্থকে কয় ভাগে ভাগ করা যায়? কি কি? প্রচলনের ভিত্তিতে অর্থকে দুভাগে ভাগ করা যায়, প্রকৃত অর্থ এবং হিসাব নিকাশের অর্থ। তাহলে প্রকৃত অর্থ কি? না, যেগুলি বাস্তবে রয়েছে, যেগুলি ধরা ছোঁয়া যায় বা লোকেদের হাতে হাত বদল হয়, যেমন ধাতব মুদ্রা, কাগজি মুদ্রা, এটা এক লোকের হাত থেকে আর এক লোকের হাতে চলে যায়, এটা হচ্ছে প্রকৃত অর্থ। তাহলে হিসাব নিকাশের অর্থ কি? না, হিসাব নিকাশের অর্থ হচ্ছে যে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার বা অর্থ ভাণ্ডার, এসডিআর, এই স্পেশাল ড্রয়িং রাইটস, এটি কোনো মুদ্রা নয়। যে স্পেশাল ড্রয়িং রাইটসটা কোনো মুদ্রা নয়, এটির অস্তিত্ব শুধু কাগজে কলমে স্বীকৃত। এটা হলো হিসাব নিকাশের অর্থ।
যদি হিসাব নিকাশের অর্থের কোনো উদাহরণ তুমি দিতে পারো, সে তাহলে তোমার কাছে চায়, তখন তুমি বলবে সেটা হচ্ছে এসডিআর, অর্থাৎ যে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার রয়েছে, অর্থ ভাণ্ডার রয়েছে, তার যে স্পেশাল ড্রয়িং রাইটস, সেটি হল কোনো মুদ্রা নয়, সেটি হিসাব নিকাশের অর্থ। যে বস্তু দিয়ে অর্থ প্রস্তুত করা হয় তার ভিত্তিতে অর্থ দুপ্রকার, যেমন ধাতব অর্থ, কাগজি অর্থ। ধাতব অর্থ কোনগুলো? স্বর্ণমুদ্রা, রৌপ্যমুদ্রা, তাম্রমুদ্রা, নিকেল, এগুলো হচ্ছে ধাতব অর্থ। আর কাগজি অর্থ হচ্ছে কাগজ দিয়ে তৈরি যে অর্থ। গ্রহণযোগ্যতার ভিত্তিতে অর্থ দুপ্রকার। তোমাকে প্রশ্ন করতে পারে গ্রহণযোগ্যতার ভিত্তিতে অর্থ কয় প্রকার? দুপ্রকার। আইন সিদ্ধ অর্থ, ঐচ্ছিক অর্থ। আইন সিদ্ধ অর্থ কি না আইনের বাধ্যবাধকতা যেখানে থাকে। ঐচ্ছিক অর্থ কি না ওই অর্থ গ্রহণ করার কোনো আইনগত বাধ্যবাধকতা থাকে না, যেমন চলতি আমানত। চলতি আমানত এমনিতে কিন্তু অর্থ হিসেবে, ব্যাংকের অর্থ হিসেবে ব্যবহৃত হতে পারে, কিন্তু অনেকে আবার চলতি আমানত লেনদেনের সময় নাও নিতে রাজি থাকতে পারে। সেই জন্য বলা হয়েছে যে আইনগত বাধ্যবাধকতা কিন্তু থাকছে না, সেটা হচ্ছে ঐচ্ছিক অর্থ। কিন্তু টাকা নেওয়ার সময় যদি কেউ অস্বীকার করে, সেটা কিন্তু আইনের বাধ্যবাধকতার মধ্যে পড়ে। আইন সিদ্ধ অর্থ আবার দুপ্রকার। কীরকম? অসীম আইন সিদ্ধ অর্থ, সসীম আইন সিদ্ধ অর্থ। আর অসীম আইন সিদ্ধ অর্থ কোনগুলো? না যে কোনো পরিমাণ লেনদেন এই অর্থের দ্বারা সম্ভব, কাগজি নোট, যত খুশি পরিমাণ কাগজি নোট দিয়ে লেনদেন করা যেতে পারে। সসীম আইন সিদ্ধ অর্থ যে নির্দিষ্ট পরিমাণের বেশি অর্থ লোকে নিতে রাজি নাও থাকতে পারে, যেমন ধাতব মুদ্রা। ধাতব মুদ্রায় যদি কেউ বিরাট বড় একটা অ্যামাউন্টের টাকা যদি লেনদেন করতে চায়, তাহলে যে নেবে টাকাটা সে নিতে রাজি নাও থাকতে পারে, সেটা হলো সসীম আইনসিদ্ধ অর্থ। পদমর্যাদার ভিত্তিতে আবার অর্থ দুপ্রকার, প্রামাণিক অর্থ আর টোকেন অর্থ। প্রামাণিক অর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড মানি, যার দ্রব্যমূল্য ও অর্থ হিসেবে মূল্য সমান। যেটি দিয়ে মুদ্রাটি তৈরি হয়েছে, সেই যে দ্রব্য এবং তার গায়ে যেটা লেখা আছে, সেই দুটো যদি সমান হয়, সেটা হচ্ছে প্রামাণিক অর্থ, স্ট্যান্ডার্ড মানি। আর টোকেন অর্থ, এটি খুব ইম্পর্ট্যান্ট, বিভিন্ন সময় এটার ওপর প্রশ্ন আসে, যে যার দ্রব্যমূল্য অর্থমূল্য থেকে কম, অর্থাৎ যেমন কাগজি টাকা। কাগজি টাকা কি? দ্রব্যমূল্য কি না এক টুকরো কাগজ সেটা, আর অর্থমূল্য কি না তার গায়ে যদি 100 বা 1000 লেখা থাকে, তাহলে সেটা হচ্ছে অনেক বেশি মূল্যের। তার মানে দ্রব্যমূল্য এবং অর্থমূল্য এর মধ্যে দ্রব্যমূল্যই কম, তাহলে সেই অর্থ হচ্ছে টোকেন মানি। ভারতে রিজার্ভ ব্যাংক অর্থ প্রচলনের একছত্র অধিকার ভোগ করে। তুমি প্রশ্ন করতেই পারে কে অর্থ প্রচলন করে, তখন বলতে হবে রিজার্ভ ব্যাংক অর্থ প্রচলনের একচ্ছত্র অধিকার ভোগ করে। রিজার্ভ ব্যাংক কিভাবে এই অর্থ প্রচলন করে, এগুলো আমি আগে পড়িয়েছি বিস্তৃতভাবে, আজকে শর্ট কোশ্চেনের জন্য তুলে ধরছি। এটা হচ্ছে রিজার্ভ ব্যাংক মিনিমাম রিজার্ভ সিস্টেম মেনে অর্থ ছাপায়। তো আজকে যে বিষয়গুলো আমি তোমাদের কাছে তুলে ধরলাম, এগুলো সবগুলোই মনে করে করে পড়ে যাবে, যেখান থেকে শর্ট কোশ্চেন দিক না কেন, এই চ্যাপ্টার থেকে যদি শর্ট কোশ্চেন কোনো দেয়, তাহলে তুমি সবগুলোই পেরে আসবে। আজকে এই পর্যন্তই।